সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয় সবাই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আর্টিকেরিয়া নিয়ে। এটি এক ধরনের ত্বকের সমস্যা এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান 1965 সালের জুলাই মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আজকে যে আলোচ্য বিষয় যে আর্টিকেরিয়া, এই আর্টিকেরিয়া সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, এটা আসলে কি? এটা একটা খুব অস্বস্তিকর ডিজিজ। এটা খুব সিরিয়াস ডিজিজ, লাইফ থ্রেটিং ডিজিজ না, বাট এটা খুব অস্বস্তিকর ডিজিজ। তাহলে আর্টিকেরিয়াটা কি আসলে? এটাকে আমরা বলি হুইলস বলে। যে কি হয় বেসিকলি হঠাৎ করে দেখতে আমরা গায়ে চাকা চাকা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড চুলকাচ্ছে, আবার কিছুক্ষণ পরে নাই, আবার কিছুক্ষণ পরে আবার অন্য একটা জায়গা হলো, আবার কিছুক্ষণ থাকলো আবার চলে গেল, কিন্তু প্রচণ্ড চুলকাচ্ছে। এইটাকে আমরা হাইজ বা আর্টিকেরিয়া বলে থাকি। যেটা দুই রকমের হয়। একটা হচ্ছে ত্বকের মধ্যে, স্কিনের মধ্যে হয় এরকম ফুলে ফুলে যায়, কখনো কখনো দেখা যায় যে ঠোঁটটা ফুলে যাচ্ছে, চোখটা ফুলে যাচ্ছে, হাতের একটা অংশ ফুলে যাচ্ছে, যেটাকে আমরা বলি অ্যাঞ্জিওডিমা। আর্টিকেরিয়া অ্যান্ড অ্যাঞ্জিওডিমা আলাদা হতে পারে, আবার একসাথে হতে পারে। আমার মনে হয় পিকচারটা ক্লিয়ার হয়েছে, যেটা হোয়াট ইজ আর্টিকেরিয়া। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখে থাকি যে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক সময় হয়, বা বয়সোর্ধ্ব যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় হুট করে কোনো একটা বডির কোনো একটা পার্ট ফুলে যাচ্ছে, তো তখন আমরা কিন্তু ধারণা করে থাকি যে হয়তো কোনো ডাস্টের কারণে সেটি হচ্ছে। আর্টিকেরিয়া সব বয়সী হয়, ছোট বড় সবার হয়, কিন্তু ফুলে যায়। এবং আর্টিকেরিয়া, এবং এটা কিন্তু এটা বড় চ্যাপ্টার। যেমন আমরা বলি যে ফুলে যাচ্ছে, যে এটাকে আমরা যেটা বলছি অ্যাঞ্জিওডিমা, এটা অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। তার মধ্যে আবার কিছু হেরিডিটি অ্যাঞ্জিওডিমা বংশগতভাবে হয়, যেটা আবার খুব সিরিয়াস। কিন্তু আমাদের যে আর্টিকেরিয়ার কথা বলছি আজকে, সেটা অত সিরিয়াস না। ফ্যামিলিয়ার যেটা হেরিডিটি অ্যাঞ্জিওডিমা, যেটা ওখানে শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এবং দেখা যায় এটা খুব ট্রিটমেন্ট কিন্তু ভেরি ইমার্জেন্সি ট্রিটমেন্ট। তখন আমাদের আইসিইউতে বা আমাদেরকে এপিপেন বলি আমরা, ওগুলো দিয়ে ট্রিট করতে হয়। আর নর্মালি যে অ্যালার্জিটি যেটা আমাদের আর্টিকেরিয়া বলছি, সেটা কিন্তু অত সিরিয়াস না। কিন্তু যেমন কয়েকভাবে ভাগ করে থাকি, অ্যাকিউট, ক্রনিক আর ইনডিউসেবল। অ্যাকিউট আর্টিকেরিয়া যেরকম আমরা কিন্তু কারণ হিসাবে দেখুন হয়, এটা দেখা যায় খুব সম্ভবত কোনো ভাইরাল ইনফেকশন, কোনো জ্বর হয়েছিল, কখনো ওষুধ আছে, যেমন আইবুপ্রোফেন, ভলটারিন জাতীয় ওষুধ, পেইন কিলার্স, এই ধরনের পেইন কিলার থেকে হয়। কখনো কখনো দেখা যায় যে একটা ডেন্টাল ইনফেকশন আছে, কোনো বডিতে কোনো ইনফেকশন আছে, এই ধরনের একটা কারণ আমরা খুঁজে পাই সামটাইমস। আবার অনেক ক্ষেত্রে কারণ খুঁজেও পাই না, কেন হচ্ছে, কেন চলে যাচ্ছে। তবে যেটা আমরা বলছিলাম, যদি ভাগ করি আমরা এটাকে অ্যাকিউট আর্টিকেরিয়া যেটা বলি, ইউজুয়ালি এটা 6-7 মধ্যে চলে যায়। আমরা কিন্তু এটা নিয়ে অনেকেই খুব ভয় পেয়ে যান যে হচ্ছে, চলে যাচ্ছে। এটা এই জন্য আমরা বলি যে আসলে পরে আমরা তেমন কিছু করি না, কিন্তু অনেকে ফুড নিয়ে চিন্তা করেন, এটা খাওয়া দাওয়ার সাথে আছে কিনা। অনেকেই যেটি করে থাকে যে যেহেতু অ্যালার্জির মতো মনে হচ্ছে, বা আপনি যেটি বলছিলেন যে গোটা কাটার মতো হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকে অ্যান্টিহিস্টামিন টাইপ ঔষধ খেয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ এবং বড়দের ক্ষেত্রে ট্যাবলেট। সো এটিকে আপনি আসলে কতটুকু সাপোর্ট করেন? এটা একদমই ঠিক আছে। আসলে আমাদের ট্রিটমেন্ট কিন্তু শুধু অ্যান্টিহিস্টামিনই। আমরা এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। আমাদের কাছে যখন পেশেন্ট আছে, সে অ্যালার্জি টেস্ট, ফুড টেস্ট অনেক কিছু করে আসে। আমরা অ্যাকিউট আর্টিকেরিয়া এগুলো কিছু করি না। আমরা ইউজুয়ালি আমরা শুধু একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখি, তাকে অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখি। ইউজুয়ালি দেখা যায় যে এটা 1-2 সপ্তাহ মধ্যে চলে যায়। তবে যেটা হচ্ছে, এটা যদি কন্টিনিউ করে মোর দ্যান 6 উইকস, 6 সপ্তাহের বেশি চলে যায়, তখন আবার এটা বলছি ক্রনিক আর্টিকেরিয়া। তখন কিন্তু আবার ট্রিটমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট, ডিফিকাল্ট হয়ে যায়। তবে এর সাথে আরেকটা জিনিস আছে, অ্যাকিউট আর্টিকেরিয়া, আরেকটা বলি ইনডিউসেবল। একটা হচ্ছে আমরা খুব বেশি কারণ বুঝছি না, আরেকটা হচ্ছে ইনডিউস করলাম। যেমন ধরেন আপনাকে গায়ে দাগ দিলাম, ওই দাগের মধ্যে ফুলে উঠলো, আপনি গরমে যাচ্ছেন, রোদে যাচ্ছেন, আপনার অ্যালার্জি শুরু হচ্ছে। আপনি এক্সারসাইজ করছেন, আপনার অ্যালার্জি শুরু হচ্ছে। আপনি কোথাও বসে আছেন চাপ দিয়ে, আপনি হাতে কিছু হেভি কিছু ক্যারি করছেন, আপনার হাতটা ফুলে যাচ্ছে, এটাকে বলে প্রেশার আর্টিকেরিয়া, কোলিনার্জিক আর্টিকেরিয়া, অনেক ধরনের আর্টিকেরিয়া। তারপর গোসল করছেন, আপনি গোসল করার পর আপনার গায়ে চাকা চাকা ফুলে আছে, অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া। এরকম ডিফারেন্ট ইনডিউসেবল আর্টিকেরিয়া আছে, যেটা ট্রিটমেন্ট আমরা হচ্ছে এগেন অ্যান্টিহিস্টামিন, এবং একটা প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, আমরা কীভাবে করবো আর কি। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, প্রথমটা যদি না হয় সেকেন্ড স্টেজ যাবো, থার্ড স্টেজ যাবো, এরকম ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, আমরা প্রোটোকল ফলো করি। তবে ট্রিটমেন্ট ইজিলি স্টার্টস উইথ ভেরি সিম্পলি শুরু হয়। অ্যাকিউট যদি হয়, আমরা 2-3 সপ্তাহ অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখি। কোনো ক্ষেত্রে যেটা খুব ভুল হয় আমাদের দেখি, অনেক স্টেরয়েড ইউজ করে আমাদের ডাক্তার, স্টেরয়েড ইউজ করে, যেটা আমরা হার্ডলি ইউজ করতে চাই না। করলেও খুব কম সময় যেন স্টেরয়েড ইউজ করা যাবে। আমাদের যেটা বলি, আমরা সিম্পল একটা অ্যান্টিহিস্টামিন ইউজ করি, এবং অ্যান্টিহিস্টামিন ইউজ করার মধ্যে এখন যেটা লেটেস্ট যে প্রোটোকল,
যেটা হচ্ছে আমরা দেখা যায় যে এক একজন সকালে এক ধরনের অ্যান্টিহিস্টামিন, বিকালে এক ধরনের অ্যান্টিহিস্টামিন, রাতে এক ধরনের অ্যান্টিহিস্টামিন ইউজ করছে, এরকম না। সিঙ্গেল অ্যান্টিহিস্টামিন এবং সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এটা আজ ফার্স্ট জেনারেশন যে ইনসুলিন ছিল যেগুলি খেলে কিন্তু অনেক ঘুম পেত, এখন তো আছে ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের ব্রেনের যে অ্যালজাইমার, যে স্মৃতিভ্রষ্ট যদি বেশি লম্বা সময় ইউজ করা হয় সেগুলো হতে পারে। আমরা ফার্স্ট জেনারেশন অ্যাভয়েড করে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেমন আপনার ফেক্সোফেনাডিন, লরাটাডিন, বিলাস্টিন, এই ধরনের ভালো ভালো আমাদের অ্যান্টিহিস্টামিন আছে, ওটাতে আমরা ট্রিটমেন্টটা শুরু করি। আচ্ছা, শুরু করে কন্ট্রোল হচ্ছে না, আমরা তাই ওটারই ডোজ বাড়াই, সিঙ্গেল অ্যান্টিহিস্টামিন ডোজটা বাড়াই, এবং দেখা যায় এখন কন্ট্রোল হচ্ছে, আমরা ট্রিট করি আনটিল ইজ টোটালি গন, এটা একদম নাই, তারপর আমরা কন্টিনিউ করি, একদম পেশেন্ট বলছে আমার কোনো সিমটমস নাই, তখন আমরা আবার স্লোলি এটাকে উইথড্র করে বের হয়ে আসি। তবে ক্রনিক আর্টিকেল যেটা হচ্ছে ডিফিকাল্ট, তখন কিন্তু এগেইন এখানে কিন্তু অনেক আমাদের পেশেন্টরা আসে লম্বা 6 সপ্তাহ পর থেকে হচ্ছে, প্রতিদিন হচ্ছে, একদিন পর পর হচ্ছে, এরকম হতেই থাকে। লাইফ কিন্তু ভেরি ডিফিকাল্ট, ঠোঁট ফুলে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, তারা কোথাও যেতে পারে না, কাজ করতে পারে না, লাইফ কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। যে বলছেন অস্বস্তিকর যে ব্যাপারটা, এদের চরম একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। তখন আমরা কিন্তু খুব অল্প কিছু টেস্ট করি, এটা হচ্ছে কিন্তু এটা ঠিক অ্যালার্জি না, কিন্তু এটাকে আমরা অটো ইমিউনিটি, আমাদের শরীরের এগেনস্টেই অ্যান্টিবডি তৈরি করে। অটো অ্যালার্জি বা অটো ইমিউনিটি দুই রকমের আছে, আমরা বলি আমরা দুইটাকে ভাগ করি, কারণ হচ্ছে আমাদের ট্রিটমেন্টের সময় আমাদের সুবিধা হয় আমরা কোনটা, এটা কোন টাইপের, সেক্ষেত্রে আসলে ডিফাইন করেন কিভাবে? আমরা 4-5টা টেস্ট করে আমরা বুঝে ফেলি এটা কোন ধরনের। আরও ডিফিকাল্ট টেস্ট আছে যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল হয় না, আমাদের হয় না, যে করা যেতে পারে, বাট অল্প টেস্ট করে অ্যালার্জির টেস্ট করছে, এই করছে, শুধু পয়সা নষ্ট। আসলে এগুলো কিছুই দরকার নেই, কারণ হার্ডলি এর সাথে ফুডের সম্পর্ক আছে, অনেকে ফুড টেস্ট করে আসে। ফুড হতে পারে যে এটা একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, আপনি যতবার খাচ্ছেন ততবারই আপনার সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে কিন্তু আপনি সেটা আমরা বলি অ্যাভয়েড করতে। আদারওয়াইজ দেখা যাচ্ছে খেলেও হচ্ছে, না খেলেও হচ্ছে, কোনো মানে নেই। আমি তো বলি আপনি এই মজার ইলিশ মাছটা খাবেন না, এটার কোনো যুক্তি নাই, আপনি খাবেন, সমস্যা নেই যদি হচ্ছে সেরকম হয়। এগেইন আমাদের ট্রিটমেন্টটা এগেইন হবে, আমরা এইটাকে ডায়াগনোস করে কোন টাইপটা হয়ে শুরু করবো একভাবেই, আবার একটা সেকেন্ড ইয়ার অ্যান্টিহিস্টামিন দিয়ে শুরু করি আমরা এটাকে 4-fold পর্যন্ত রাইজ করে আমরা, যদি আমাদের কন্ট্রোল না হয় 4-fold রাইজ করবে, তারপরে দেখি আমরা যদি না হয়, আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে শুরু করলাম, একটা দিয়ে রাতে একটা শুরু করলাম, বলছে না আমার এখনও হচ্ছে, আমরা সকালে একটা যোগ করলাম, এখনও আবার ওয়েট ফর 2 weeks, না এখনও হচ্ছে, সকালে দুটো রাতে দুটো করে ফেললাম। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম আমরা যেটা অ্যান্টিহিস্টামিনের ব্যাপারে যেটা করি, কিন্তু এইটা সেটা অন্য কিছু যোগ করে লাভ নিয়ে আসে। এখন যেটা লেটেস্ট ডাটা একেবারে, এটা সেটা করে লাভ নেই, অনেক কিছু করা যায়, অনেক কিছু সাজেশনস আছে করা যায়। তাহলে সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্টে যেটা আমাদের দেশে অ্যাভেলেবল, এটা আমরা একটা দ্যাট ইজ এ বায়োলজিকটা আমরা ইউজ করে এটাকে প্রয়োজনীয় ডোজ বাড়াতে পারি, বাড়িয়ে কিন্তু এটাকে খুব সিভিয়ার আর্টিকে রেখে আমরা কন্ট্রোল করে ফেলতে পারি। এবং তারপর যদি না হয়, তারপর কিন্তু থার্ড লাইন আছে, তখন আমাদের কিছু ওষুধ লাইক সাইক্লোস্পোরিন ইউজ করতে পারি, বা অন্যান্য আরও অন্য ধরনের বায়োলজি আছে যেগুলো অফ লেভেল ইউজ করা যেতে পারে, করে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করে ফেলতে পারি। তখন মেডিকেশন চলার পাশাপাশি কি কি বিষয় আসলে মেনটেন করতে হয়? আচ্ছা, সেটা হতেই পারে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস থাকতেই পারে, যেমন ফুড একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস হতে পারে, আমরা বলছি ড্রাগসের কথা, পেইন কিলার্স হতে পারে, এনি ভাইরাল ইনফেকশন, একটা দাঁতে পোকা আছে, তার ওয়ার্মসের সমস্যা, পেটে কৃমি আছে, এগুলো থেকে কিন্তু হতে পারে, কিন্তু হতে পারে। আর কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অ্যালার্জিক জিনিস, যেমন আমরা বলি অ্যালার্জি, পিনাট অ্যালার্জি, ওটা ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট, ওটা একসাথে যায় না পুরোপুরি। এটা হচ্ছে শরীরের ভিতর থেকেই আমাদের ইমিউন সিস্টেমের একটা সমস্যার জন্য এটা হচ্ছে, তো এটা ট্রিটমেন্টটা বিকাম ডিফারেন্ট। যেটা হচ্ছে আমাদের ওই যে পিনাট অ্যালার্জি, ওটাকে আটটা অ্যালার্জিক জিনিস আছে, আমরা বলি অ্যানাফাইল্যাক্সিস, ওখানে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এই জন্য আমরা দেখে নিতে পারি যে দুটো জিনিস একসাথে থাকতে পারে, অ্যাকুইট আর্টিকের সাথে আবার অ্যানাফাইল্যাক্সিস থাকতে পারে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু আমাদের খুব ইমার্জেন্সি, সেখানে আমাদের কিন্তু অনেক সিরিয়াস, তার পেশেন্টের অক্সিজেন লাগতে পারে, এপিনেফ্রিন লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড ইউজ করা হয়, অ্যান্টিহিস্টামিন ইউজ করা হয়, যেটা অনেক সময় আমরা মাশরুম খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম হতে পারে। দ্যাট ইজ ডিফারেন্ট, সেখানে আর্টিকেরিয়াল লিশন হয়, কিন্তু আর্টিকেরিয়াল ইজ সেপারেট ডিজিজ, ওখানে লিশনটা সেরকম আপনি হুইল নিয়ে আসতে পারে, পেশেন্টকে হুইল নিয়ে আসতে পারে। স্যার, আমরা তো অ্যাকিউট আর্টিকেরিয়া নিয়ে আমরা অনেক বিস্তারিত জানলাম, এখন জানতে চাই ক্রনিকটা নিয়ে। ক্রনিকই শুরু হয় অ্যাকিউট হয়ে, যদি সে 6 সপ্তাহ পার হয়ে যায়, তখন আমরা বলছি এটা ক্রনিক আর্টিকেরিয়া, এবং এটার জন্য ট্রিটমেন্টটা সামটাইমস বিকামস ভেরি ডিফিকাল্ট, আমাদের এটা লং টার্ম কন্টিনিউ করতে পারে। দেখা যায় যে এমন পেশেন্ট আছে আমাদের রিপোর্টের যে 30 বছর ধরে অ্যান্টিহিস্টামিন খাচ্ছে, হ্যাঁ, এটা কন্ট্রোল আসছে না, তবে এত ভয়ের কিছু নেই, ইউজুয়ালি এটা 3-4 বছর কন্টিনিউ করে, এবং শেষ হবে কিন্তু পেশেন্টকে যেটা হচ্ছে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। পেশেন্টটা যেটা করে, আজকে খেলাম, দেখি ভালো আছি, বন্ধ করে দিলাম, আবার 2 দিন পরে হলো, আবার শুরু করলাম, এটা করা যাবে না। আমরা যেটা বলছি যে আমাদের ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, আমরা একটা ট্রিটমেন্ট শুরু করব, আপনার টাইপটা আমরা বুঝে নেব কোন টাইপটা আছে, এটা কি অটো অ্যালার্জিক না ট্রুলি অটো ইমিউন, বুঝে নিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করবো। মাথায় একটা আইডিয়া আছে, ট্রিটমেন্ট একভাবেই শুরু হবে, আপনার ট্রিটমেন্টটা কন্টিনিউড হবে, আপনি এটাকে বন্ধ করতে পারবেন না। আমাদের কিছু স্কোরিং সিস্টেম আছে, ইউসিটি স্কোর বলি, ওটা আমরা পেশেন্টকে বলে যাই আপনি কী হচ্ছে আপনি ফলো করেন, আমাদেরকে ডাটাগুলো জানাবেন। আর পেশেন্টকে আরেকটা জিনিস বলে দিই আমরা, সবসময় ছবি আঁকতে, আপনারা যখন আসবেন ওই ছবিগুলো রাখবেন আপনারা, কারণ ইউজুয়ালি যখন আসবেন আমার কাছে কিছু নাই, আপনি যখন ছবি রাখলে কিন্তু আমি খুব ভালো বুঝতে পারি যে
তার সিভিরিটিটা কী। আচ্ছা। সেই জন্য আসলে পরে তখন আমরা ওইটাকে ডায়াগনোস করে প্রিপেয়ার ইনভেস্টিগেশনগুলো করে আমরা ট্রিটমেন্ট শুরু করি এবং ট্রিটমেন্ট লং টার্ম কন্টিনিউড হয়। প্রথমে যে ফোরফল্ড রাইজ অফ অ্যান্টিহিস্টামিনস যেটা করি, তারপরে সেকেন্ড যেটা হচ্ছে বায়োলজি যেটা বলছি ওমালিজুমাব বলে এটাকে, ইটস ভেরি গুড। আর নতুন নতুন বায়োলজি আসছে, বাট আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায়, ওটা দিয়ে করি। তবে জিনিসটা হচ্ছে একটু কোয়াইট এক্সপেন্সিভ এটা, হ্যাঁ, এই জন্য আমাদের সব ক্ষেত্রে পারি না। তখন আমাদের অল্টারনেটিভস আছে যেগুলো আবার অফ লেভেল বলি আমরা, যেমন ওমালিজুমাবটা FDA অ্যাপ্রুভড এরকম আছে, ওই যেগুলো ইউজ করি আমাদের যারা অ্যাফোর্ড করতে পারে না। তবে উই হ্যাভ অপশনস। এবং তারপরে যদি আমাদের ওমালিজুমাব না পারি তখন আমরা অ্যাড অন বলছি, অ্যাড অন করতে পারি আমরা সাইক্লোস্পোরিন একটা ওষুধ আছে, যেটা আবার খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না, আমরা অন অ্যান্ড অফ তার সাথে ওমালিজুমাব অ্যাড করে বিভিন্ন রকম কম্বিনেশন করে। তবে আসার কথা হচ্ছে ভেরি ডিফিকাল্ট আর্টিকেলে কন্ট্রোল করা সম্ভব। যাদের এটা কিন্তু নিয়ে আর্টিকেল পেশেন্ট কিন্তু সাংঘাতিক রকমের লাইফস্টাইলে কিন্তু তাদের ব্যাঘাত ঘটে, কোয়ালিটি অফ লাইফ সাংঘাতিক রকম হ্যাম্পার্ড হয়। কারণ যাচ্ছে ওখানে অফিসে কিন্তু তার ঠোঁটটা ফুলে গেল, তার চোখটা ফুলে গেল, এর কিন্তু ভেরি ডিফিকাল্ট। সে কোথাও যাচ্ছে, দেশ বিদেশে ট্রাভেল করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব ভেরি ডিফিকাল্ট আর্টিকেল রেখে আমরা উইথ যে ওষুধগুলো আছে দিয়ে কন্ট্রোল করতে পারি। স্যার, এই অ্যাকিউট এবং ক্রনিক আর্টিকেরিয়া যাদের হচ্ছে, এই ধরনের ট্রিটমেন্টগুলো কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সহজলভ্য কিনা? যেমন ম্যাথস পিপল যারা রয়েছে তারা কি এই ধরনের ট্রিটমেন্টটা কি খুব সহজেই পাচ্ছে, নাকি আসলে আরবান পিপলরাই এটার সুবিধাটা ভোগ করছে বা এই ধরনের মেডিকেশনটা তারা খুব সহজলভ্যভাবে পাচ্ছে? বাংলাদেশে সব কিছু অ্যাভেলেবল। তারপরে যেটা বলছি অ্যান্টিহিস্টামিনস এগুলো সব আমাদের বাংলাদেশে পাওয়া যায়, একেবারে লেটেস্ট অ্যান্টিহিস্টামিনগুলো যে সেকেন্ড জেনারেশন সব আছে আমাদের বাংলাদেশে, আমরা সেগুলো সব ইউজ করতে পারি। সমস্যাটা হচ্ছে যে সেকেন্ড লেভেলে যে ট্রিটমেন্টটা ওমালিজুমাব যেটা বলছি বায়োলজিক, ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ। এটা অনেক ক্ষেত্রে অনেক ইউজ করতে পারে, ইটস ভেরি গুড, করতে পারলে কিন্তু অনেক খুব ভালো রেসপন্স পাই, তবে কোয়াইট এক্সপেন্সিভ। সেক্ষেত্রে আমরা কিন্তু অল্টারনেটে যাই, তখন আমরা অনেক ধরনের ওষুধ আছে, আমাদের মেথোট্রেক্সার আছে, হাইড্রোক্সিক্লোরোকুইন, বিভিন্ন রকম ওষুধ আছে, দিয়ে আমরা উই ট্রাই টু কন্ট্রোল দ্য পেশেন্ট। সেখানে কিছু ডিফিকাল্ট হয়, তবে এমন কোনো আজ পেশেন্ট আছে যে ওমালিজুমাব কন্ট্রোল হয় না, আমরা ডোজ বাড়ে কিন্তু ডাবল দ্য ডোজ করি, 1 মাস পর দিচ্ছি 2 সপ্তাহ পর দিয়ে দিই, এরকম করে কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। তারপর যদি না হয় তখন আমরা থার্ড লাইনে যাই, সেটা হচ্ছে সাইক্লোস্পোরিন, সেটা আমাদের দেশে অ্যাভেলেবল। এরপরে আরও কিছু যদি ওর পরে না হয়, তারপরে কিছু আছে যেটা আমাদের দেশে নাই, পাওয়া যাচ্ছে না, অনেক ওষুধ আছে। তারপরে কিন্তু অনেক ডিফিকাল্ট কেসেস আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না, নতুন নতুন ট্রায়ালস আসছে। এবং আমরা যেটা হচ্ছে প্রচুর রিসার্চ হচ্ছে, কিন্তু আমরা এখন আগে বলতাম যে কেন হচ্ছে জানি না, এখন আমরা অনেক জানি, আমরা জানি, এবং উই আর লুকিং ফর এ কিওর, অ্যাকচুয়ালি লুকিং ফর কিওর। এখন যে লেটেস্ট রিসার্চ হচ্ছে, আমরা মাসসেল যে আর্টিকেলের জন্য যে জিনিসটা তৈরি, এটা একটা সেল আছে, নাম হচ্ছে মাসসেল, ওখান থেকেই হিস্টামিনটা বের হয়, যেটা হয় ওই মাসসেলকে সাইলেন্স করার মতো ওষুধ বের হচ্ছে, কিন্তু এখন একদম ওইটা মাসসেল আর কাজ করবে না। ওই এই ধরনের ওষুধও কিন্তু আছে, ফিউচার ইজ মানে ব্রাইট। আমরা আশা করছি আগামী 3-4 বছরে ওই ধরনের ওষুধগুলো আসবে, যে আর্টিকেলের যারা পেশেন্টরা যারা ভুগছেন, দে উইল বি কিওর। মানে ওষুধ দিলাম, চলে গেল, আর্টিকেলে ফিরে আসছে না। আচ্ছা, এখন হচ্ছে আপনার বন্ধুগুলো মাঝে মাঝে ফিরে আসতে পারে, বাট তখন হচ্ছে যে উই ক্যান টোটালি কিওর ইউ। যারা ডায়াবেটিক পেশেন্ট বা কোমরবিডিটি ডিজিজ যাদের রয়েছে, তাদের যদি আর্টিকেরিয়া রোগ হয়, এক্ষেত্রে আসলে কতটুকু জটিলতার সৃষ্টি হতে পারে? যেটা হচ্ছে আর্টিকেরিয়ার সাথে আমাদের যে এটা যে অটো ইমিউন সার্টেন জিনস, আমাদের যে সার্টেন জিনস আর ইনভলভ, ওই জিনগুলোর সাথে আরও রোগের সম্পর্ক আছে। যেমন থাইরয়েড ডিজিজ, অটো ইমিউন থাইরয়েডাইটিস যেটা বলছি, সেই জন্য কিন্তু আমরা চেক করি যখন তো থাইরয়েড সমস্যা আছে কিনা। তার থাকতে পারে পানিশ এনিমিয়া, থাকতে পারে পানিশ, এই ধরনের কিছু সেম জিন দিয়ে ওইগুলো হয়, তবে দে আর সেপারেট ডিজিজ, সেম জেনেটিকের কারণে তাদের হচ্ছে। তখন আমরা করার সময় এগুলো আমরা দেখে নিই যে ওগুলো এই জিনিসগুলো আছে কিনা। যেমন যাদের থাইরয়েড অ্যান্টিবডি আমরা পাই, তাকে আমরা ট্রুলি অটোইমিউন বলি, যাদের রেসপন্ড করবে ডিফিকাল্ট রেসপন্স, এগুলো আমরা দেখে নিই। এছাড়াও যে অন্যান্য যে কিডনির সাথে সমস্যা নেই, কারণ হচ্ছে আমাদের যে চিকিৎসাগুলো অ্যান্টিহিস্টামিন ইজ কোয়াইট সেফ। আমাদের যে বায়োলজিক যেটা আছে ওমালিজুমাব, দ্যাট ইজ অলসো সেফ। তবে সাইক্লোস্পোরিনের ব্যাপারে সমস্যা আছে, যাদের কিডনি সমস্যা আছে সেখানে কিন্তু তাদের দেওয়া যাবে না, কারণ ওটা নিজেই কিডনি সমস্যা করতে পারে। এই জন্য আমরা খুব হিসাব করে দিই ওটা, তখন আমরা দেখে তার ব্লাড প্রেশার, তার কিডনি, এটা দেখে আমরা দেই অন অ্যান্ড অফ। অর্থাৎ রেনাল ডিজিজ বাদ দিয়ে অন্যান্য রোগের ওষুধের সঙ্গে ড্রাগ ইন্টারাকশন হবার চান্স খুব কম থাকে। আমরা আরো বিস্তারিত জানবো স্যার, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। ত্বক সুন্দর রাখতে আমরা কে না চাই, এবং আপনার ত্বক যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় এবং আরও অনেক আত্মবিশ্বাসী লাগে। আসলে আপনার স্কিন টোনটা যেরকমই হোক না কেন, যত ডার্ক শেডই হোক না কেন, আপনার ব্রাইট যদি একটা স্কিন থাকে, আপনার স্কিনটা যদি টান টান থাকে, তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে অনেক ইয়ং লাগবে। এখন এই ত্বক সুন্দর রাখতে হলে খাবার তালিকায় কী খেতে হবে বা কোন ধরনের খাবারগুলো আমাদের স্কিনটাকে ইয়ং রাখবে, বা দেখা যাবে যে স্কিন দেখলে আপনার স্কিনে কোনো রিঙ্কেল থাকবে না, কিংবা হলো যে কোনো ধরনের ডার্ক সার্কেল থাকবে না, এটা দূর করতে চাইলে আপনার খাবারে কিছু খাবার অবশ্যই যোগ করতে হবে। শুরুতে যদি বলি যে
আপনি যদি স্কিন সুন্দর রাখতে চান, যে আপনি যদি চান যে আপনার স্কিনে কোনো রিঙ্কেলস না পড়ুক, তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে এবং ভালো একটা ঘুম দিতে হবে, যাতে আপনার দৈনিক 8 থেকে 10 ঘন্টা একটু ঘুম হয়। ঘুমটা ভালো হলে কিন্তু স্কিনটা দেখতে অনেক সুন্দর লাগে। আর খাওয়ার তালিকায় আপনি অবশ্যই কিন্তু তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে। কিছু সবজি রয়েছে যেমন আপনার গাজর, মিষ্টি কুমড়া, এই ধরনের যে সবজি রয়েছে যেগুলো দেখতে একটু কালারফুল, মানে অরেঞ্জ কালারের এবং রেড কালারের, এগুলো কিন্তু দেখা যায় যে আপনার বিটা ক্যারোটিন থাকাতে আপনার স্কিনটার যে বয়স সেটা কিন্তু লুকিয়ে রাখতে সাহায্য করবে, স্কিনটাকে টান টান রাখবে। আপনি সকালের নাস্তায় কিন্তু 1 গ্লাস গাজরের জুস গ্রহণ করতে পারেন, কিংবা দেখা যায় যে নাস্তার পরেও গ্রহণ করা যেতে পারে। আফটারনুন স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি গাজরের জুস গ্রহণ করতে পারেন। সবজিতে আপনি মিষ্টি কুমড়া রাখতে পারেন, সালাদ হিসেবে টমেটো রাখা যেতে পারে। এগুলো সবগুলোই কিন্তু আপনার স্কিনটাকে সুন্দর রাখবে। এরপরে আপনার গ্রিন টিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যারা স্কিন সুন্দর রাখতে চায়, স্কিনটা চায় যে খুব একটা ব্রাইট থাকুক, কিংবা স্কিনে যাতে কোনো ধরনের ছোপ ছোপ দাগ না পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হলো যে গ্রিন টি গ্রহণ করতে পারেন। দিনে 2 কাপ পর্যন্ত গ্রিন টি গ্রহণ করা যায়। এটা আপনি নাস্তা গ্রহণ করার আধা ঘন্টা পরেও গ্রহণ করতে পারেন, কিংবা সারাদিনে আপনি যখন অন্য কোনো চা গ্রহণ করেন বা চা পান করেন, সে সময়ও কিন্তু আপনি গ্রিন টিটা খেতে পারেন। গ্রিন টি খাওয়ার সময় অবশ্যই এর সঙ্গে কিন্তু আপনি লেবু এবং আদা কুচি যোগ করতে ভুলবেন না। তবে হ্যাঁ, গ্রিন টি পানের সময় একটু খেয়াল রাখবেন, যাদের ব্লাড প্রেশার লো হওয়ার সম্ভাবনা থাকে বা যাদের দেখা যায় কিছুদিন পরপরই ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করে বা ব্লাড প্রেশার লো হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই গ্রিন টি পান করা অ্যাভয়েড করবেন। এরপরে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি যুক্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ত্বকে যে অনেক সময় মেস্তা পড়ে, কিংবা আমরা যখন বাহিরে যাই, রোদে বের হই, তখন কিন্তু ত্বকে দেখা যায় এক ধরনের পোড়া দাগ হয়। সেটা দূর করতে চাইলে কিন্তু আপনি ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আপনি চেষ্টা করুন প্রতিদিন 2 গ্লাস করে লেবুর শরবত পান করতে। ভিটামিন সি যুক্ত ফল যেগুলো রয়েছে, কমলা, মালটা, সেগুলো গ্রহণ করতে পারেন। আপনি কিন্তু মালটার জুস সকালের নাস্তায় রাখতে পারেন। এতে কিন্তু দেখা যায় যে আপনার স্কিনটা ভেতর থেকে সুন্দর হবে। ভিটামিন সি যুক্ত খাবারের পাশাপাশি কিন্তু ভিটামিন ই যুক্ত খাবারও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। আপনি বাদাম গ্রহণ করুন, তারপর হলো যে অলিভ অয়েলটা গ্রহণ করতে পারেন, তারপর বাঁধাকপি, ফুলকপি এগুলো গ্রহণ করতে পারেন সবজি হিসেবে। এগুলো সবগুলোতেই ভিটামিন ই রয়েছে। সামুদ্রিক মাছ সপ্তাহে 1 দিন করে গ্রহণ করতে পারেন। ওমেগা 3 রয়েছে, ওমেগা 3ও কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী। আরেকটা স্কিন সুন্দর করার ছোট একটা টিপস যদি দেয়, সেটা হলো আপনি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ যদি কাঁচা হলুদ ফুটিয়ে নিয়ে সে হলুদ দুধটা 2 থেকে 3 সুতো জাফরান দিয়ে পান করেন, তাহলে কিন্তু সেটা আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করবে, স্কিনে একটা আলাদা গ্লো চলে আসবে। স্যার, ইনডিউসেবল আরেক ধরনের আর্টিকেরিয়া রয়েছে, এটি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। ইনডিউসেবল মানে এটাকে ইনডিউস করা যায়। যেমন ধরেন আপনার গায়ে আমি দাগ দিচ্ছি, একটা কলম দিয়ে দাগ দিচ্ছি, দেখা যায় এখানে আপনার নামটা লেখা যাবে আপনার শরীরে। আমি যদি কলম দিয়ে লিখতে চাই, ইট ইজ পসিবল। এটার নাম হচ্ছে সিমটোমেটিক ডার্মোগ্রাফিজম। এটা অনেকেরই হয় কিন্তু। এটা এক ধরনের ইনডিউসেবল আর্টিকেরিয়া। তারপরে কারো দেখা যাচ্ছে গরমে যাচ্ছে, গরম যখন শরীরটা গরম হচ্ছে, এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, বা খুব ঝাল কিছু খেয়েছে, শরীর ভিতরে টেম্পারেচার বেড়ে গেছে, তখন তার র্যাশ হচ্ছে, হিট ইনডিউসড আর্টিকেরিয়া। যখনই ঠান্ডাতে সে এক্সপোজ হচ্ছে, তখন তার গায়ে র্যাশ হচ্ছে। কোল্ড আর্টিকেরিয়া, প্রেশার আর্টিকেরিয়া, আপনি যখন কোনো ভারী কিছু আপনার গায়ে লাগছে বা আপনি ক্যারি করছেন, আপনার হাত ফুলে যাচ্ছে, আপনার গায়ে র্যাশ হচ্ছে, ইনডিউসড আর্টিকেরিয়া। এটার সাথে ডাস্টের কি কোনো সম্পর্ক রয়েছে কিনা? না, ডাস্টের সাথে এটা ঠিক অ্যালার্জি না, এটা ভিতর থেকে অটো অ্যালার্জিক। এটা ইনডিউসড আর্টিকেরিয়া আমরা কম জানি, খুব বেশি এখনো জানা যায়নি, আমরা কম জানি। এটাকে ট্রিটমেন্ট হেভি ডিফিকাল্ট করা যায়। তারপরে যেমন হতে পারে এটা যেমন অনেকের হয় গোসল করার পরে তার গায়ে র্যাশ হচ্ছে, আমরা বলছি অ্যাকোজেনিক আর্টিকেরিয়া। সো মেনি টাইপস আছে, তবে ট্রিটমেন্ট কিন্তু আমাদের একই রকম। তবে এখানে যেটা করতে হবে, ট্রিগারিং ফ্যাক্টর, এগুলোকে আমরা বলছি ট্রিগারিং ফ্যাক্টর, যেটা হচ্ছে যে কারণ হচ্ছে ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তারপরে কিছু কিছু প্রসিডিউর আছে ডিসেন্সিটাইজেশন, যেমন কোল্ড, আস্তে আস্তে কোল্ড এক্সপার্ট করে তাকে ডিসেন্সিটাইজ করা। এবং এখানে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শুধু অ্যান্টিহিস্টামিন হয় না, আমাদের কিছু কিছু স্পেশাল ওষুধ আছে যেগুলো করে আমাদের কিন্তু অ্যান্টিহিস্টামিন সাথে ওইটি অ্যাড করে, যেমন কোলিনারিক আর্টিকেরিয়া, সেখানে আমরা একটি বিটা ব্লকার ইউজ করি, আরেকটা ওষুধ ইউজ করতে পারি। তবে এই সবখানে ট্রিটমেন্ট একই রকম, অ্যান্টিহিস্টামিনকে আমরা রাইজ করে এবং সেম ওমালিজুমাব কাজ করে কিন্তু। তবে ইনডিউসেবল আর্টিকেরিয়া এবি ডিফিকাল্ট।
টু ম্যানেজ। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত চমৎকারভাবে এবং এত সুন্দরভাবে বিস্তারিত করে আপনি আর্টিকেরিয়া সম্পর্কে আপনি আমাদেরকে জানালেন। আশা করি এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিস্তারিত জানতে পারবেন এবং ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পর্কে ভালো ধারণা তাদের হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম আর্টিকেরিয়া নিয়ে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। প্রাপ্তবয়স্ক হাঁটুর সমস্যা এটা একটা খুবই কমন ব্যাপার। যারা 20 থেকে 50 বছর এটা এক গ্রুপ, এবং 50 ঊর্ধ্ব প্রাপ্তবয়স্ক যাদের হাঁটুর সমস্যা সেটা আর এক গ্রুপে আমরা ভাগ করে থাকি। ছোট বয়সের যে সমস্যা আমরা যেটা বলি 5 বছরের নিচে, এটা মূলত জন্মগত সমস্যাই বলা যায়। জন্মগত যাদের প্যাটেলার ডিসলোকেশন হতে পারে বা আকৃতিগত সমস্যা হয়, হাঁটুর আকৃতিগত, অথবা কারো কারো জন্মগতভাবে হাঁটু ভাঁজ করতে পারে না, এ ধরনের সমস্যা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, নাটক এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।